এত সুন্দর প্রকৃতির মাঝখানে হাওয়ার সাথে দুলতে কিন্তু বেশ ভালো লাগছে। আর সত্যি বলতে এত সুন্দর প্রকৃতির মাঝখানে এসে মনে হচ্ছে না যে এসির হাওয়া খেতে খেতে আমরা ব্রেকফাস্ট করব। আজকের ব্রেকফাস্ট শুরু হয়েছে ফল দিয়ে। ব্রেকফাস্টে রয়েছে ফল, এদিকে রয়েছে উপমা, আর এইখানে রয়েছে ডিমের অমলেট, আর এইখানে রয়েছে আলুর পরাঠা কার্ড, একটা তরকারি সাথে আচার, আর এইখানে রয়েছে পুরি, গরম গরম লুচি, ফুলকো ফুলকো, অসাধারণ। মা শারদা যখন জয়রামবাটি থেকে এখানে স্নান করতে আসতেন তো উনি খুব ভয় পেতেন, একা যেহেতু আসতেন, আর সেই কারণেই ওনার সাথে অষ্ট সখী তাকে ছায়ার মতো গার্ড করতেন। আর এখানেই হয়েছিল ঠাকুরের তৃতীয়বার ভাব সমাধি। এটা খুব পুণ্যের জায়গা। আর এই যে দরজাটা দেখছেন মাটির, এই দরজা দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রবেশ করেছিলেন। এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা। তো এখানে মোট 56টা খুঁটি আছে, বুঝলেন। এই যে কাঠামোটা দেখছেন, এই কাঠামো হচ্ছে আজ থেকে 250 বছর আগেকার কাঠামো। প্রসন্নময়ী দেবী হচ্ছে এখানকার জমিদার ধর্মদাস লাহার মেয়ে, বাল্য বিধবা ছিলেন। উনি ঠাকুরকে খুব ভালোবাসতেন। ইনি হচ্ছেন লাহা বংশের কিন্তু একজন সদস্য। তোমার নাম? সোহম লাহা। তুমি ক বংশ চলছো? কত বংশ? 7 বংশ। ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান ও মন গুরু ভজরে। এখন আমরা দাঁড়িয়ে আছি ধনী মায়ের মন্দিরের সামনে। ধনী মা হলেন গদাইয়ের ভিক্ষামা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চিনু শাখারির বাড়ির সামনে। এবারে তোমরা ভাববে যে রামকৃষ্ণ দেবকে তো চিনি, মা শারদা মাকেও চিনি, তাহলে চিনু শাখারি কোথা থেকে এলো? এই আম গাছটাই সেই আম গাছ, যেই আম গাছটা ঠাকুর নিজের হাতে পুঁতেছিলেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দেড়ে গ্রামে বাবার আদি বাড়ির একদম সামনে। এখানে কিন্তু গেস্ট হাউসের ব্যবস্থা করা আছে। পার হেড পার ডে 300 টাকা মাথা পিছু, 3 বেলা থাকা খাওয়া তোমরা পেয়ে যাবে সাথে। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম জয়রামবাটি। এখন আমরা দাঁড়িয়ে আছি জয়রামবাটি শারদা মায়ের যে জন্মভিটে যে বাড়ি আছে সেই বাড়ির সামনে। চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। সব তথ্য জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। শুরু করলাম আজকের ভিডিও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। Hello everyone, welcome back to our channel Riktam and Sushmita's Lifestyle. আজকে আমাদের ভ্রমণের গল্প শুরু হচ্ছে জয়পুর জঙ্গলের লামেকাও আরণ্যক রিসর্ট থেকে। কি সুন্দর দেখুন পিছনে পুলটা। আরও একবার সবাইকে গুড মর্নিং। শুরু করছি আজকের ব্লগ। আমরা এখানে এসেছি হচ্ছে কালকের জয়পুর জঙ্গল তুলে ধরেছি আগে আপনাদের সামনে। এখন অবধি যারা যারা কালকের জয়পুর জঙ্গলের পুরো ভিডিও দেখেননি তারা এই ভিডিওটা শেষ করে অবশ্যই দেখে নেবেন। এখন সকাল বাজে 10টা। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে কামারপুকুর জয়রামবাটি। তো চলুন একবার এই রিসর্টটা এক ঝলক আপনাদের সামনে দেখিয়ে দিই, তারপর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে। সত্যি বলতে এত কম খরচে লাঞ্চে এত কিছু, ডিনারে এত কিছু, আবার আজকে সকালের ব্রেকফাস্ট, মানে যা চাইবে তাই, মানে প্রচুর আইটেম। সত্যি বলতে খুব ভালো। প্রতিটা রান্না, স্টে, এখানকার সবার ব্যবহার, সার্ভিস, সমস্ত কিছুই কিন্তু খুব ভালো। দারুণ সত্যি খুব ভালো। এখানকার মানুষজন খুব ভালো। এখানকার একটা দেখুন, এই রিসর্টগুলো দেখুন পিছনে রুমগুলো অসাধারণ। আমরা তো ছিলাম ব্যাম্বু হাউসে। দেখুন আমার ওখানে দেখুন দূরে দেখতে পাচ্ছেন আমার বাইক রাখা আছে। ব্যাম্বু কটেজে আমরা ছিলাম। এখানে ব্যাম্বু কটেজ আছে, এদিকে ট্রিপল শেয়ারিং বেডের একটা কটেজ আছে, ওইদিকে আছে মাড হাউস। এগুলো আমরা আগের দিন ব্লগে সবই দেখিয়েছি যে কোথায় কি আছে। তো এই ব্লগটা শেষ করে দেখে নেবে। আর এখানকার যে প্যাকেজটা আছে, এখানকার একটা প্যাকেজ আছে, পার হেডের একটা প্যাকেজ আছে। প্যাকেজের মধ্যে মানে ওদের লাঞ্চ থেকে শুরু হয়, লাঞ্চ, তারপরে বিকালবেলায় স্ন্যাক্স, রাত্রির বেলায় ডিনার, পরের দিন ব্রেকফাস্ট, তারপরে চেক আউট। ঠিক আছে,
আমরা কালকে অনেক কিছু খেয়েছি। ওদের প্যাকেজের মধ্যে মাটন থাকে, চিকেন থাকে, ফিশ থাকে, এত খাবার, ঠিক আছে। মাছেরও প্রচুর আইটেম, মাছেরও প্রচুর আইটেম থাকে। কালকের ভেটকি ফ্রাই যেটা ছিল, ভেটকির মাছের অসাধারণ আর ছিল, কালকের ওই অসাধারণ। ফিশ ফ্রাইটা কিন্তু ওটা বাসা মাছের ছিল না, ওটা কিন্তু পিওর পিওর ভেটকি ভেটকির মাছের ছিল। আমরা পরে জিজ্ঞাসা করেছিলাম কত কি সুন্দর। পায়রা। এখানে প্রচুর আম গাছ দেখো। রয়েছে, প্লাস লেবু গাছ রয়েছে, আর পরিবেশটা খুব সুন্দর। শোনা গেছে, এমনকি আমরাও শুনেছি ভোরবেলা এক ঝলকে উঠে, যে বিভিন্ন পাখির খুব সুন্দর মধুর আওয়াজ। উফ, অসাধারণ পরিবেশ ভালোবাসলে, জঙ্গল ভালোবাসলে অবশ্যই আমরা রিকমেন্ড করব তোমরা সবাই একবার হলেও জয়পুর জঙ্গলে ঘুরে যাও। আর শুধু ঘুরে যাবে এইটা না, থাকতে যদি চাও তাহলে এইটাতেই স্টে করো, ভীষণই ভালো। খুব সুন্দর জায়গা। চলুন এবার যাই, ব্রেকফাস্টটা করি, দিয়ে বেরোতে হবে। এখান থেকে 33 কিলোমিটার দূরে হচ্ছে জয়রামবাটি কামারপুকুর। তো স্কিপ না করে দেখতে থাকুন আজকের ঝলক। হ্যাঁ, আর একটা কথা, আজকে আমি কিন্তু জয়পুর জঙ্গলও দেখাবো, এই নয় যে জঙ্গল দেখাবো না। আর একটা কথা সবাইকে বলে দিই, সবথেকে ইম্পর্টেন্ট, এখনও অবধি আগের দিনের ব্লগ যারা দেখেননি তারা একবার দেখবেন। কালকে না আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম জঙ্গলের একটা কোর জায়গায় গিয়ে, আর এটাও শুনতে পেয়েছিলাম হাতি বেরোবে। তাই এখন অবধি যারা দেখেননি ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। মানে আমরা পুরো ভয়ে অবস্থা খারাপ ছিল, তখন সন্ধ্যেবেলায়, মানে রাত হচ্ছে, কেউ ছিল না, কেউ একটা ছিল কোনো না। সিঙ্গেল মানুষ ছিল না। যাই হোক, এর থেকে আমি আর বেশি কিছু আমরা বলতে চাই না। তোমরা দেখে নেবে। যারা দেখোনি আজকের এই ভিডিওটা শেষ করে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, তোমরা তাহলে কিছু এক্সপেরিমেন্ট করতে পারবে, দারুণ কি হয়। লাগবে। যাই চলো হোক, এবারে চলো। আস্তে আস্তে ব্রেকফাস্টের দিকে যাই, দেখি আজকে ব্রেকফাস্টের মেনুতে কি কি রয়েছে। চলো। এত সুন্দর প্রকৃতির মাঝখানে হাওয়ার সাথে দুলতে কিন্তু বেশ ভালো লাগছে। আর সত্যি বলতে এত সুন্দর প্রকৃতির মাঝখানে এসে মনে হচ্ছে না যে এসির হাওয়া খেতে খেতে আমরা ব্রেকফাস্ট করব। তাই জন্য প্রকৃতির মাঝখানে এসে প্রকৃতির হাওয়া খেতে খেতে আমরা ঠিক করেছি আজকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা কোথায় করব? ঠিক ওই পিছনে দেখাই তোমাদের, ঠিক ওই জায়গাটায় বসে আমরা ব্রেকফাস্ট করব। কি দারুণ না? আর এইটা দেখতে পাচ্ছ সামনে, এখানে কিন্তু বনফায়ারেরও ব্যবস্থা করা হয়, তবে শীতকালে। আর এইটার চার্জ কিন্তু আলাদা করে নেওয়া হয়। আরো একটা কথা বলে রাখি, এই যে রিসর্টটা আছে এইটা কিন্তু সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি। তোমাদের যদি কোনো বিড়াল বা কুকুর, পোষ্য কুকুর যদি থাকে, তোমরা কিন্তু তাকে এখানে নিয়ে আসতে পারবে ঘোরাতে। এটা এইমাত্র জানতে পারলাম, দারুণ ব্যাপার। তোমরা যদি 4 চাকায় আসো, ড্রাইভারেরও থাকার ব্যবস্থা আছে, তার জন্য সুযোগ সুবিধা আছে। তোমাদের যদি পেট থাকে তার জন্য সুযোগ সুবিধা আছে। আর তার সাথে তোমরা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রুমগুলো, দারুণ রুমগুলো। এখানে এটাও আছে, এটাতেও ঝোলা যাবে, কিন্তু আমার হাইটটা একটু শর্ট, তাই এটা বোধহয় নাগাল পাবো না। ট্রাই করি। কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথেই কিন্তু আমাদের চলে এসেছে ব্রেকফাস্ট। আর দেখাবো আজকের ব্রেকফাস্টে কি কি রয়েছে। চলো তাহলে দেখি আজকের ব্রেকফাস্টে কি কি আছে। আজকের ব্রেকফাস্ট শুরু হয়েছে ফল দিয়ে। ব্রেকফাস্টে রয়েছে ফল, এদিকে রয়েছে উপমা, আর এইখানে রয়েছে ডিমের অমলেট, আর এইখানে রয়েছে আলুর পরাঠা, কার্ড, একটা তরকারি, সাথে আচার, আর এইখানে রয়েছে পুরি, গরম গরম লুচি, ফুলকো ফুলকো, অসাধারণ। চলো তাহলে আজকে ব্রেকফাস্ট শুরু করা যাক। এত কিছু যে আইটেম আছে এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যে। হ্যাঁ, আপনারা চাইলে লুচিও নিতে পারেন, ব্রেডও নিতে পারেন,
তার সাথে আলু পরোটাও নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা আপনি বলে দেবেন, সেই ব্রেকফাস্টটাই বানানো হবে। এই ব্রেকফাস্ট খাওয়ার জন্য কোনো এক্সট্রা চার্জেস নাই যে এক্সট্রা কোনো কিছু পে করতে হবে, এইটা কিন্তু পুরো ফ্রি, রুম বা প্যাকেজের মধ্যেই কিন্তু এটা পুরো ফ্রি। আর ঠিক আছে। সবথেকে বড় কথা, এখানে সবাই কিন্তু যা যা আইটেম দিয়েছে সব কিন্তু কলা পাতার উপরে। এই বাটিটাও এই রয়েছে জিনিসটা খুব কলা ভালো। পাতার উপর, সত্যি এটাও খুব কলা পাতার সুন্দর। উপর, এটাও কলা পাতার উপর, প্রত্যেকটা জিনিস কিন্তু কলা পাতার উপরে। চলো এবারে খাওয়া শুরু করি, ফল দিয়ে উদ্বোধন হবে। ফ্রুটস দিয়ে ফার্স্ট খাই। মিষ্টি আছে তোর মিষ্টি। হুম। এরপরে ট্রাই করব হচ্ছে উপমা। দেখুন এই হচ্ছে উপমা, একবার ট্রাই করি দেখিয়ে দিই। এটা হচ্ছে উপমা। খুব সুন্দর, দারুণ খেতে, দারুণ। এবার আমি খাচ্ছি আলুর পরোটা। আলুর পরোটার সাথে একটু তরকারি নিব, তরকারির সাথে একটু আচার ডিপ করে। দারুণ খেতে। চলো আমিও খেয়ে দেখি এই আলুর পরোটা কেমন হয়েছে। আলুর পরোটাকে শুধু খেয়ে দেখি। খুব সুন্দর, আর টক দই অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর বানিয়েছে। এরপরে খাবো বাঙালির প্রিয় ফুলকো লুচি। ফুলকো লুচি দিয়ে এই তরকারি, তরকারিটা দারুণ হয়েছে, দারুণ। খেয়ে দেখি চলো। এই তরকারি আর ফুলকো লুচি, কোনো কথা হবে না। এখানে এলে উপমাটা ট্রাই করতে পারেন, মাস্ট ট্রাই। ফুলকো লুচি আর এই আলুর পরোটা যে কোনো একটা নিতে পারেন। ব্রেড বাটার থেকে এটা অনেক সুন্দর অনেক খেতে। সুন্দর, অনেক সুন্দর। তরকারিটা খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। এত ব্রেকফাস্ট এনারা দেয়, পেট ভরবে, তার সাথে মন ভরে যাবে। আর একটা জিনিস আমি ঘরে খুব খেতে পছন্দ করি, যেটা হচ্ছে পরাটা, আর তার সাথে হচ্ছে ডিমের অমলেট। আমি ঘরে থাকলে আগে আমি প্রায় খেতাম, মানে কিছু বানাতাম না, শুধু ডিমের অমলেট আর তার সাথে পরাটা। এটাও ট্রাই করি আজকে, আলু পরাটার সাথে ডিমের অমলেট। সেরা। ডিমের অমলেটে পেঁয়াজ দেওয়া আছে, ছোট ছোট লঙ্কা দেওয়া আছে, সেরা। আর একটু আচার, কোনো কথা হবে না। আমরা ব্রেকফাস্টটা করতে থাকি, করে বেরোবো। আজকেও কিন্তু তোমাদের সামনে জয়পুর জঙ্গল আগে দেখাবো। এত সুন্দর ব্রেকফাস্ট করে নিলাম, পেট পুরো ভর্তি, আর কিছু বলতে পারবো না, মানে এতটাই ভর্তি, এত ভালো খাবার দাবার এখানকার, দারুণ খাওয়া। কোনো কথা হবে না। আর এই লা ম্যাকাও আরণ্যক রিসর্টের একদম অপোজিটে কিন্তু জানতে পারলাম এখান থেকেই যে একটা ছোট্ট মতো জঙ্গলের মধ্যে মন্দির রয়েছে। চলো সেই দিকে যাই। কোনো নয়েজ ক্যান্সেলেশন নাই, কিচ্ছু নাই, পুরো এই জঙ্গলের ভাইবটা দেবো। মানে এই হচ্ছে পিছনেই রিসর্ট, ঠিক তার অপোজিটেই হচ্ছে জঙ্গল। ঠিক আছে, পুরো জঙ্গলের মধ্যিখানে তো এই রিসর্টটা। চলো জঙ্গলের মধ্যিখানে যাব, এখানে একটা ছোট্ট মন্দির আছে বললো, ওই মন্দিরটাকে এক্সপ্লোর করতে যাবো। চলো জলদি। আরে জঙ্গল, এইদিকেও জঙ্গল, জাস্ট এই দেখো সামনেই রাস্তা, ঘন জঙ্গল, দেখুন চারিপাশটা ঘন জঙ্গল। আর এই জঙ্গলের মাঝখানে কিন্তু এই মন্দির। জায়গাটা শুধু একবার দেখুন, কি ঠান্ডা, অসাধারণ অসাধারণ। দেখুন অসাধারণ।
দারুণ, মানে সত্যি বলতে এরকম জঙ্গলে এই টাইপের অ্যাডভেঞ্চার আর এইরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। কখনো ভাবতে পারিনি যে এত ঘন জঙ্গলের মধ্যে, মানে এরকম গভীর জঙ্গলের মধ্যেও মন্দির থাকবে। মন্দির তো থাকবে, কিন্তু এরকম গভীর জঙ্গলের মধ্যে সেই জঙ্গলটা থাকবে, মন্দির বলে থাকবে বলে বুঝতে পারিনি। দারুণ লাগলো। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই পুরো জঙ্গলটা ঘুরে দেখতে গেলে আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। বারবার করে বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা কালকে যা যা ফেস করেছি সেই এক্সপেরিমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তাই অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখবে। তবে আজকের এই ভিডিওটা শেষ করে, তার কারণ আজকে আমরা সুন্দর একটি জায়গায় ঘুরতে যাব এখান থেকেই। তোমরা সেখান থেকেও ঘুরে টুরে কিন্তু আবার এখানেও আসতে পারো, থাকতে পারো নিয়মিত। তাই মানে আমরা অনেকেরা কি হয়, অনেকেরা আগের থেকে জয়রামবাটি কামারপুকুর ঘুরে দিয়ে এই রিসর্টে এসে থাকে। তারপরে এখান থেকে ঘুরে হচ্ছে জয়পুর জঙ্গল, বিষ্ণুপুর। এটা এমন জায়গায় না এই রিসর্টটা, পুরো মিডল। আর এত সুন্দর জায়গায় এই রিসর্টটা, যেখান থেকে সামনেই বিষ্ণুপুর, সামনেই জয়রামবাটি কামারপুকুর, আর মাঝখানে এটা হচ্ছে জয়পুর জঙ্গল। তো কি সুন্দর পজিশনটা, শুধু একবার ভাবুন। মানে কোনো জায়গায় আপনাদের যেতে হবে না এই পজিশনটার জন্য। এত সুন্দর এই পজিশনটা, মানে এক জায়গায় থেকে আমি 4 জায়গা এক্সপ্লোর করতে পারবো। চলো, দারুণ পরিবেশ। এবারে চলো আমরা আমাদের লাগেজ নিই আর আস্তে আস্তে আমাদের বাইকটা নিয়ে রওনা দিই। তাও একবার আমাদের রুমটা দেখিয়ে দিই। আমরা ছিলাম হচ্ছে বাম্বু হাউস, ব্যাম্বু কটেজ। এই হচ্ছে ব্যাম্বু কটেজ। একবার আজকে এক ঝলক জাস্ট দেখিয়ে দিলাম। এখানে 3 টাইপসের রুম আছে, আমরা এটাতে ছিলাম। চলো এখান থেকে বেরোই, আর বেশি কিছু দেখাচ্ছি না। খুব সুন্দর, খুব সুন্দর। আমি চারিদিকটা একবার জাস্ট একটা ভিউ দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। এখানে বসার জায়গা আছে। এটা আমি জাস্ট তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। পুরো হোটেলটাকে দেখতে হলে আগের দিনের ব্লগ অবশ্যই দেখবেন। দারুণ রুমগুলো এখানে। এই রিসর্টের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, রেট পেয়ে যাবেন। যখনই আসবেন ওনাদের কল করে চলে আসবেন। আর একবার শুধু বলে দেবেন এই ভিডিওটা দেখে আপনারা আসছেন, তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা একদম কথা বলে রাখলাম। এই কথা বললাম এনাদের সাথে যে আমাদের ভিডিও দেখে কেউ যদি আসে তো তাদের জন্য কি আছে, তো বলে একটা স্পেশাল আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো। আপনাদের ভিডিও দেখে কেউ যদি আসে, এসে আমাদের দেখাবে যে হ্যাঁ আমরা দেখিয়েছি, তাহলে স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমি এখন গিয়ে কথা বললাম, তাই এটা হলো। যাই হোক, দেখতে থাকো। এবার এখান থেকে বেরিয়ে টুয়ার্ডস চলে যাই জয়রামবাটি কামারপুকুর ভায়া জয়পুর জঙ্গল। ফুল জয়পুর জঙ্গলটাকে দেখাবো। চলুন বেরোই। এবারে চলো আস্তে আস্তে বেরোই, রওনা দিই। সেখানে গিয়ে দেখি কি কি রয়েছে। টাটা। আর যেতে যেতে কিন্তু তোমাদের সাথে জঙ্গলটাও শেয়ার করব, দেখাবো দিনের বেলায় জঙ্গলটা কত সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়পুর নাকা চেকপোস্টের মোড়ে। এই দিকে গেলে, অর্থাৎ বাঁ দিকে গেলে হচ্ছে বিষ্ণুপুর, আর ডান দিকে আমরা যে দিকটা যাব, এই ডান দিকটা গেলে হচ্ছে কামারপুকুর জয়রামবাটি। আর এইখানে যে বোর্ড লেখা রয়েছে, এই বোর্ডটায় কিন্তু লেখা রয়েছে লা ম্যাকেও আরান্না রিসর্ট। আর এই বোর্ডটা দেখে দেখে কিন্তু তোমরা রিসর্টে পৌঁছে যেতে পারবে। এবারে চলো আস্তে আস্তে আমরা ডান দিকে যাই, অর্থাৎ জয়রামবাটি কামারপুকুরের দিকে। পুরো ঘন সবুজে ঘেরা এই জঙ্গলটা, এই জঙ্গল দিয়ে কিন্তু হাতি এবং হরিণ সব কিছুই বের হয়, রোড ক্রস করে। এই দেখো সামনেই কিন্তু বোর্ডে হরিণের ছবি রয়েছে, আর এখানে কিন্তু বলে দিয়েছে যে ড্রাইভ স্লো, এখান থেকে কিন্তু এরা ক্রস করে। জঙ্গলটা দেখো,
বাপরে, কতটা ঘন জঙ্গল ভাবো। এই জঙ্গলের রাস্তা ধরে তো যাচ্ছি আর ভাবছি হুট করে যেন হাতি বেরিয়ে না পড়ে, কারণ অলরেডি আমরা জেনেছি যে হাতি কিন্তু বেরিয়েছে। এখন আমরা আছি কোতুলপুরের নেতাজি মোড়ে, আর এইটাই হলো নেতাজি মোড়। এই মোড়টা থেকে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে গেলেই হচ্ছে কামারপুকুর আর জয়রামবাটি। এই যে রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে আছি, সামনে কিন্তু দেখুন বোর্ড দেওয়া আছে। বাঁদিকে গেলে কামারপুকুর, ডান দিকে গেলে হচ্ছে জয়রামবাটি। কামারপুকুর হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার, জয়রামবাটি হচ্ছে 5 কিলোমিটার। আর যে রাস্তা দিয়ে আমরা এখন এলাম পিছন দিকে হচ্ছে কোতুলপুর। কোতুলপুর হচ্ছে 6 কিলোমিটার। তা চলুন এবার আমরা যাই টুয়ার্ডস কামারপুকুর, তারপরে আমরা যাব হচ্ছে জয়রামবাটি। তাহলে আমরা এখনও আরও 8 কিলোমিটার ট্রাভেল করব। চলুন যাই। এখন দাঁড়িয়ে আছি, যথারীতি হাঁটছি রামকৃষ্ণ দেবের মেন বাড়ির সামনে, অর্থাৎ এখানে কিন্তু রামকৃষ্ণ দেবের সমস্ত কিছুই রয়েছে। এখন বাজে 3টে, বন্ধ আছে, 4টের সময় খুলবে। আর যতক্ষণ বন্ধ আছে ততক্ষণে আমরা আশেপাশে কি রয়েছে সব কিছু ঘুরে দেখব। দেখুন এখানে যে ম্যাপটা দেখছেন, এটা হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠের সাইড ম্যাপ, ইম্পর্টেন্ট প্লেস সব। যতক্ষণ বন্ধ আছে ততক্ষণ আমরা দেখব এখানে রামকৃষ্ণ দেব যেখানে পড়াশুনো করেছিলেন, অর্থাৎ তার পাঠশালা। এছাড়াও রয়েছে বিষ্ণু মন্দির, যেই বিষ্ণু মন্দিরে গিয়ে তিনি কালী মায়ের ছবি আঁকতেন। এছাড়াও কিন্তু আরও অনেক জায়গা রয়েছে, সব জায়গা ঘুরে দেখব। আরও একটা জিনিস রয়েছে পাইন বাড়ি, তোমরা নামটা শুনেছো, সেই সব জায়গাগুলো কিন্তু আজকে আমরা সম্মুখীন হব। চলো, সবার প্রথমেই আমরা যাচ্ছি হালদার পুকুর। আমরা কিন্তু একজনের সাহায্য নিয়েছি, আর তিনি হলেন এই দাদা। এই দাদা কিন্তু আমাদের লোকাল স্পট ঘুরিয়ে দেখাবেন বলেছেন। এখানে অটো চালান। আচ্ছা, উনি অটো চালান। আপনারা আসলে কিন্তু এনার সাথে যোগাযোগ করতে পারেন। এনার নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর তোমার নাম দাদা? আমার নাম হচ্ছে শ্রী বুদ্ধদেব দাস। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9775772549। আচ্ছা, এটা হচ্ছে হালদার পুকুর, এটা হচ্ছে মা শারদার গঙ্গা ঘাট। তো মা শারদা যখন প্রথম জয়রামবাটি থেকে কামারপুকুর এলেন, তখন মা শারদা এই পুকুরের জলে স্নান করতে এসেছিলেন। দিয়ে তখন মা তো এখন যেমন দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন, তখন তো জঙ্গল ঢাকা ছিল, ওই জঙ্গলে ভরা রাস্তা দিয়ে মায়ের আসতে খুব ভয় করতো। সেই জন্য মা যখন যেতেন এই স্নান করে, তখন দেখতেন অষ্টসখী মায়ের সঙ্গে যাচ্ছে এই রাস্তা দিয়ে। আর মা যখন স্নান করে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতেন নিজের বাড়িতে, তখন অষ্টসখী বিলীন হয়ে যেত। তো মা শারদা বলে গেছেন এই হালদারপুরই হচ্ছে আমার গঙ্গা। এখন আমরা দাঁড়িয়ে আছি হালদার পুকুরের সামনে। এবার এই জলটা একটু মাথায় নিলাম। এবারে বলে পুকুরের জল কেন মাথায় নিলাম, সবাই তো গঙ্গার জল মাথায় নেয়। এই পুকুরের জল মাথায় নেওয়ার কারণ হয়েছে, মা শারদা যখন জয়রামবাটি থেকে এখানে স্নান করতে আসতেন, তো উনি খুব ভয় পেতেন, একা যেহেতু আসতেন। আর সেই কারণেই ওনার সাথে অষ্টসখী তাকে ছায়ার মতো গার্ড করতেন। এবং যখন ইনি স্নান করতেন, স্নান করে যখন মন্দিরের ভিতরে প্রবেশ করতেন, অটোমেটিক কিন্তু সেই অষ্টসখী মুছে যেত, আর দেখা যেত না তাদের। তারপর থেকেই মা শারদা দেবী বলে গেছেন যে এই পুকুরই হচ্ছে আমাদের সকলের কাছে মা গঙ্গা। তাই এই জল মাথায় নিলাম। এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় যে এই জল দিয়ে কিন্তু যে কোনো শুভ কাজ শুরু করা হয়, যেমন যে কোনো বিয়ে হোক, পৈতে হোক, সমস্ত কিছুই কিন্তু এই জলকে সঙ্গে করে নিয়েই তারপরেই শুরু হয়। এখানকার মানুষরা মনে করেন যে এটাই হচ্ছে গঙ্গা। এখন আমরা যাচ্ছি পাইন বাড়ির উদ্দেশ্যে। এবারে তোমরা ভাববে যে পাইন বাড়িতে এমন কি হয়েছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো।
কত সরু সরু রাস্তা দেখেছো? এখানে ভিতরে আসতে গেলে কিন্তু জুতো খুলে তবে প্রবেশ করবে। মন্দির এই দিকে, এই দেখো, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ। তো আমরা এখন এসে গেছি সীতানাথ পাইনের বাড়ি। এই সীতানাথ পাইন আর দুর্গাদাস পাইন দুই ভাই ছিলেন। তো সীতানাথ পাইনের সঙ্গে ঠাকুরের সম্পর্ক খুব ভালো ছিলেন। তো ঠাকুর এখানে এসেছিলেন শিবরাত্রির সময় যাত্রা শুনতে। ঠাকুর তো খুব যাত্রা ভালোবাসতেন। তো এখানে শিবরাত্রির সময় যাত্রা অনুষ্ঠানের পাইন বাড়িতে তো ঠাকুর এসেছেন যাত্রা শুনতে। ঠাকুর এখানে যাত্রা শুনবো বলে বসে আছেন। তো হঠাৎ করে শোনা গেল যে শিবের রোল করবে সে অসুস্থ হয়ে গেছে। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এই বাড়ির মহিলা এবং গ্রামের মহিলার বলে, গোদাই তুই তো নাচে গানেও ভালো আর অভিনয় ভালো করিস, তাহলে তুই শিব সাজ। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাদের অনুরোধে এখানে শিবরাত্রির সময় শিব সেজে যাত্রা করেছিল। আর এখানেই হয়েছিল ঠাকুরের তৃতীয়বার ভাব সমাধি। এটা খুব পুণ্যের জায়গা। ঠাকুর রামকৃষ্ণের ভাব সমাধি কামারপুকুর হয়েছিল মোট 3 বার। প্রথমবার হয়েছিল লক্ষ্মীজোলার মাঠে কালো মেঘে সাদা বক দেখে, যেখানে আপনারা গাড়ি পার্কিং করেছেন। আচ্ছা, দ্বিতীয়বার হয়েছিল আনুর বিশালক্ষী মন্দির, ওইখানে হয়েছিল দ্বিতীয়বার। আর তৃতীয়বার হচ্ছে এই জায়গায়। এবার এখন যেমন দেখছেন মঞ্চটা বাঁধানো আছে, এখন দেখা যাবে তিরপল বিছিয়ে গিয়ে বা চট বিছিয়ে করেছিল। আর এইখানটাই হচ্ছে ভাঙা মন্দিরটা। এই যে মন্দিরের ছবিটা দেখছেন, এটা হচ্ছে সীতানাথ পাইনের বিষ্ণু মন্দির ছিল, এটা ভেঙে গেছে, ভগ্নবশেষ। আর এই যে পাশে যে দোকানটা দেখছেন, এই দোকানটা হচ্ছে সীতানাথ পাইনের বংশধরদেরই দোকান। ওরাই ঠাকুরের ছবি টবি বিক্রি করে এখন। আর এই যে দরজাটা দেখছেন মাটির, এই দরজা দিয়েই ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রবেশ করেছিলেন। তো ওনারা পারলে দরজাটা ভেঙে করতে পারে, কিন্তু না, ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেহেতু ওই পথ দিয়ে যাতায়াত করেছে, ওই জন্য ওরা যতদিন ধরে রাখা গেলো সেইভাবেই ধরে রেখেছে। এখনও এখানে শিবরাত্রির সময় টুকটাক অনুষ্ঠান হয়ে থাকে। এইখানেই ছিল কিন্তু সেই বিষ্ণু মন্দির, তবে এখন বিষ্ণু মন্দির ভগ্নাবশেষ। তবে এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, সুন্দর পরিবেশ প্রকৃতি রয়েছে। আর এইখানে যে দোকান রয়েছে, এখানে কিন্তু এনাদের বংশধরেদেরই দোকান রয়েছে। এই যে দূরে মাটির বাড়িটা দেখছেন, এটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। তো সীতানাথ পাইন আর দুর্গাদাস পাইন দুই ভাই ছিলেন। সীতানাথ পাইন যেমন ধার্মিক ছিলেন, দুর্গাদাস পাইন তেমনই অহংকারী ছিলেন। তো কি অহংকার ছিল? তো একটাই অহংকার ছিল, ওনার বাড়িতে মেয়েদের মুখ কেউ দেখতে পেত না, সেই জন্য খুব অহংকার ছিল। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কী করেছিল, এখানে শনি মঙ্গলবার হাট বসে, ওই হাট বার দিনে তাঁতি বউ সেজেছে, মেয়ে সেজে দুর্গাদাস পাইনকে এসে বলছে, আমাকে একটু আশ্রয় দেবেন, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, সন্ধে হয়ে এসছে। তখন দুর্গাদাস পাইন চিনতে না পেরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বললেন যে তুমি মেয়েদের অন্দরমহলে যাও। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমস্ত তোলপাড় তুলপি নিয়ে মেয়েদের অন্দরমহলে গেলেন। দিয়ে খানিকক্ষণ সময় কাটালেন, গান বাজনা গল্প গুজব করলেন। আর এইদিকে সন্ধে হয়ে এসছে, ঠাকুরের দাদা রামকুমার লণ্ঠন হাতে নিয়ে খুঁজতে বেরিয়েছে। গোদাই 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 বলে চেঁচাচ্ছে। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওনার দাদার ডাক শুনে কাপড় চোপড় খুলে দিয়ে দুর্গাদাস পাইনের মুখের ওপর ছুড়ে দিয়ে বললেন, তুমি না তোমার বাড়ির মেয়েদের মুখ দেখতে দিবে না, আমি দেখে গেলাম বলে দর্পণটা, আমি তোমার দর্প চূর্ণ করে গেলাম বলে এখান থেকে ছুটে বেরিয়ে চলে গেছিল। আচ্ছা, আমরা এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা। তো এখানে মোট 56টা খুঁটি আছে, বুঝলেন। এই যে কাঠামোটা দেখছেন, এই কাঠামো হচ্ছে আজ থেকে 250 বছর আগেকার কাঠামো। তো খুঁটিগুলো আর কাঠগুলো কিন্তু একই রয়ে গেছে, শুধু কি চেঞ্জ করা হয়েছে, খড়ের চাল ছিল সেটা চেঞ্জ করা হয়েছে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণের যখন 5 বছর বয়স, তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ঠাকুরকে স্নান টান করিয়ে এই পাঠশালায় পড়তে পাঠান। আমরা যেমনি প্রথম দিন আমাদের বাড়ির বাচ্চাকে ঠিক যত্ন সহকারে পড়তে পাঠাই, চান টান করি, একটা বিরাট ব্যাপার। তো ঠাকুরকেও ঠিক সেইভাবে পাঠিয়েছিলেন। ঠাকুর প্রথম দিন পড়তে এসছে, ঠাকুরকে এখানকার যিনি মাস্টারমশাই ছিলেন তার নাম হচ্ছে যদুনাথ সরকার। তো ঠাকুর পড়তে এসেছেন, ঠাকুরকে প্রথম দিন যোগ দেওয়া হয়েছে। ঠাকুর খুব সুন্দর যোগ করেছে। তো সেদিনে শুধু যোগই করেছে, এবারে বললো দ্বিতীয় দিন আসবি। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দ্বিতীয় দিন পড়তে এসছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বিয়োগ দেওয়া হয়েছে। ঠাকুর বিয়োগটা দেখেই বলছে, দুঃশালা, আমি পড়াশোনায় শিখবো না, আমি তো যোগ করতে এসেছি, যোগ মানে ভক্তের সঙ্গে যোগাযোগ, বিয়োগ মানে বিচ্ছেদ কাটাকুটি, আমি করবো না বলে এখান থেকে বইপত্র গুটিয়ে নিয়ে চলে গেলেন বিষ্ণু মন্দিরে। ওখানে যে নারায়ণ শিলাকে পুজো এবং মা কালীর ধ্যান করতে লাগলেন। এইভাবেই ঠাকুর চলে গেছিলেন একদিন পড়াশোনা করে। আর সব থেকে বড়ো কথা দেখুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিন পড়াশোনা করেছিল, একদিন পড়াশোনা করে ঠাকুরের নিজের হাতের লেখা, এটা দেখুন, যে কোনো কাগজে সই করেছিল শ্রী গদাধর চট্টোপাধ্যায়, গ্রাম কামারপুকুর। এরা মোবাইলে ছবি তুলে রাখবেন।
এটা সব এই পুরোনো দিনের সব ছবিগুলো বেলুড় মঠ থেকে কালেকশন করে এনে রাখা আছে, বুঝলেন তো। আর ওই লেখাটার পাশেই দেখুন প্রসন্নময়ী দেবী। তো প্রসন্নময়ী দেবী কে? প্রসন্নময়ী দেবী হচ্ছে এখানকার জমিদার ধর্মদাস লাহার মেয়ে, বাল্যবিধবা ছিলেন। উনি ঠাকুরকে খুব ভালোবাসতেন। সে বলে না ঠাকুরের বিয়ের সময় লাহাবাবুরা গয়না ধার দিয়েছিল, তো ওই প্রসন্নময়ী দেবী গয়নাগুলো, নিজের গয়নাগুলো ধার দিয়েছিলেন ঠাকুরের বিয়ের সময়। আর উনি এই মন্দিরটা প্রতিষ্ঠিত করে গেছেন, নাম দিয়েছে পার্বতীনাথ শিব। এই দুর্গা মন্দিরটা হচ্ছে লাহাবাবুদের প্রতিষ্ঠিত দুর্গা মন্দির। তো এখানে দুর্গা মন্দিরের ইতিহাস হচ্ছে ঠাকুর এখানে যা কিছু দেখবেন সব 10 থেকে 11 বছর বয়সে ঠাকুরের। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ খেলা করছেন এইখানে, আর এইদিকে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। এবারে যেই মিস্ত্রি ঠাকুরের চোখ আঁকবে সে অসুস্থ হয়ে যায়, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসে ওই দুর্গা প্রতিমার ওই কাঠামোতে চক্ষুদান করেছিলেন, চোখ এঁকে দিয়েছিলেন। তখন এখানকার যিনি জমিদার ধর্মদাস লাহা, তিনি আদেশ করলেন ওনার বংশধর দিকে যে এই কাঠামো কোনোদিন নষ্ট করা যাবে না, কেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের হাতের ছোঁয়া আছে, এটা বিসর্জন করে তুলে আনবে, আবার পরের বছর ওটাতেই ঠাকুর করবে। তো সেই রেয়াজ অনুযায়ী লাহাবাবুরা এখন তাই করে, এটা বিসর্জন করে মানে বিসর্জন দিয়ে দেয়, দিয়ে এটাকে আবার তারপর দিন এনে শুকিয়ে আবার ঢাকা দিয়ে রাখে। এবার আপনি বলবেন যে খড়টা কী করে এতদিন যাচ্ছে, এই খড়ের সঙ্গেই নতুন খড় দিয়ে বেঁধে দেওয়া হয়। মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যাত্রা ভালোবাসতেন, সেই জন্য এখানকার যিনি জমিদার ধর্মদাস লাহা 9 দিন 10 দিন যাত্রা করাতেন। এখনও কিন্তু সেই রেয়াজ চালু আছে, এখনও ওনার বংশধররা ওই মাঠটাতে মহালয়ার দিন থেকে সপ্তমী পর্যন্ত যাত্রা করায়। এবারে এখানে যাত্রা দলেরা অটোমেটিক আসে, যোগাযোগ করে। এবার তখন দেখা যাচ্ছে 9টা আসবে, এখন দেখা যাচ্ছে 18টা 20টা 22টা দল এসে যাচ্ছে, কাউকে ফেরানো হয় না, সব 1 ঘন্টা 2 ঘন্টা করে শর্ট টাইম করে দেওয়া হয়। কি মানে দিনের বেলাতেও যাত্রা হয়, কেউ শুনুক না শুনুক ঠাকুরের জন্য যাত্রা হয়। ইনি হচ্ছেন এখানকার সেই মহান ব্যক্তি জমিদার ধর্মদাস লাহাবাবু, বুঝলেন তো। ঠাকুরের পৈতৃক বাড়ি হচ্ছে দেড়ে গ্রাম, আপনারা যাবেন তো ওইখানকার জমিদার রামানন্দ রায় খুব অসৎ ব্যক্তি ছিল। তো ওখানে জমিদার ঠাকুরের বাবাকে একটা মিথ্যে সাক্ষী দিতে বলেছিল, ঠাকুরের বাবা মিথ্যে সাক্ষী দেয়নি, ওই জন্য ওই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন আমাদের এখানকার জমিদার ধর্মদাস লাহা ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিলেন। এই মন্দিরটা দেখুন, এই মন্দিরটা হচ্ছে 3 তলা, উপরে 1 তলা, মাঝে 1 তলা, নিচে আন্ডারগ্রাউন্ড আছে, বুঝলেন। এই মন্দির সব বিষ্ণুপুরের টেরাকোটার কাজে আছে, দেখবেন এগুলো বিষ্ণুপুরের টেরাকোটার কাজ। তো এইটা হচ্ছে অষ্টাদশ শতকের মন্দির। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পাঠশালাতে না যে এই মন্দিরটাতে সে লুকিয়ে থাকতেন, কেন এটা আন্ডারগ্রাউন্ড আছে। এসে কি করতেন, ওই যে সিংহাসনের উপরটায় উঠুন, সিংহাসনে যে নারায়ণশিলা আছে ওই নারায়ণশিলাকে পুজো করতেন, আর মা কালীর ছবি আঁকতেন। তো এই মন্দিরে আন্ডারগ্রাউন্ড লাহাবাবুরা কেন বানিয়েছিল, তার কারণ হচ্ছে এখানে বর্গি ডাকাতের উৎপাত ছিল। ওরা তো জমিদার ছিল, এখানে বর্গিদের ভয়ে ওরা কী করতো, বর্গিরা যখন আসতো তখন ওই মহিলা এবং ধন সম্পত্তি নিয়ে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে যেতেন। আর এই বাঁ দিকটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের দরজা, আর ডান দিকটা হচ্ছে উপরে যাওয়ার দরজা। এটা আন্ডারগ্রাউন্ডের দরজা, আর ডান দিকেরটা হচ্ছে উপরে যাওয়ার দরজা। এখন নিচেটা বন্ধ আছে, বর্তমানে ওপরটা চালু আছে। হ্যাঁ যাওয়া যায়, মানে রাত থেকে সন্ধ্যায় ব্রাহ্মণে যায়। এখানে যে মূর্তিগুলো দেখছেন এগুলো এখানে লাহাবাবুদের রাস উৎসব হয়, বুঝলেন তো। রাসের সময় ঠাকুরের বিভিন্ন চরিত্র তুলে ধরা আছে। যেমন এখানটার পরিচয় করিয়ে দিন, ইনি হচ্ছেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, ইনি হচ্ছেন মা দেবী চন্দ্রমণি, ইনি হচ্ছেন দাদা রামকুমার, ইনি হচ্ছেন বোন কাত্যায়নী, আর ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি ধর্মদাস লাহা এবং ওনার বন্ধু সুখলাল গোস্বামী। তো ঠাকুরের বাবাকে যখন দেড়েগ্রাম থেকে তাড়িয়ে দিল, তখন ঠাকুরের বাবাই কামারপুকুর রঘুবীরকে মাথায় করে নিয়ে চলে এলো। দেখবেন মন্দিরে যখন ঢুকবেন রঘুবীর মন্দির আছে, ওই রঘুবীরকে ঠাকুরের বাবা ওই দেড়েগ্রাম থেকে নিয়ে এসেছিলো, এনে এখানে প্রতিষ্ঠিত করেছে। তো এখানে আসার পর এবার এতগুলো ছেলে মেয়ে নিয়ে আসছে, কি খাবে, কোথায় থাকবে, তখন উনি দিলেন জায়গা, থাকার জায়গাটা দিচ্ছিলেন ধর্মদাস লাহা। এবার শুধু তো থাকার জায়গা দিলে হবে না, ওনার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। তখন ওনার বন্ধু সুখলাল গোস্বামী উনি দিলেন 1 বিঘে 10 শতক জমি, যার নাম হচ্ছে লক্ষ্মীজোলা, যেখানে হয়েছিল ঠাকুরের প্রথমবার ভাব সমাধি কালো মেঘে সাদা বগদগে। তো ওই জমিতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজে হাতে ধান চাষ করে রঘুবীরের ভোগ এবং নিজের সংসার চালাতেন। এবং বর্তমানে এখন সেই রেয়াজ অনুযায়ী কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজরা, কামারপুকুর রামকৃষ্ণ মঠের যত মহারাজ আছে, প্রেসিডেন্ট মহারাজ বলুন, অধ্যক্ষ মহারাজ বলুন, সবাই ওই লক্ষ্মীজোলার মাঠে কাদায় নেমে, সোজারথের দিন কাদায় নেমে কয়েক গুচ্ছ ধান রোপণ করবে, তারপরে মুন্নিশ দিয়ে করবে। ওটাও একটা খুব দেখার জিনিস আছে। তো এই যোগীশ্রীর সামনে ঠাকুরের মা চন্দ্রমণি দেবী মন্দিরের ভেতরে আছে, দেখবেন শিব মন্দিরটা। তো ওই মন্দিরের সামনে হালদার পুকুরে স্নান করেছে, যোগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ করে দেখছে একটা শিবলিঙ্গ থেকে জ্যোতি বেরিয়ে আসছে,
এসে মা চন্দ্রমণির পেটে প্রবেশ করেছিল, বুঝলেন? ওটাই হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্ম বৃত্তান্ত। ওই সামনে একটা বোর্ড আছে, দেখবেন আমি যেটা বললাম পুরো জিনিসটা লেখা আছে। আর ঠাকুরের জন্ম হয়েছিল, ঠাকুর যেখানটায় বসে আছেন মেন মন্দিরে, তো জায়গাটা ছিল সেম এমনি ঢেঁকিশাল এবং ধান সিদ্ধ উনুন। মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্ম হওয়ার পর ঠাকুরের মা অজ্ঞান হয়ে গেছিলেন, ঠাকুর গড়িয়ে গড়িয়ে ধান সিদ্ধ উনুনে ঢুকে গেছিলেন। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে কে খুঁজে পেয়েছিল? ঠাকুরের ভিক্ষামা ধনিকামা ঋণ, ওনার বাড়িটাও যাবো আমরা। আর এগুলো সব মানে ঠাকুরেরই বিভিন্ন চরিত্র তুলে ধরেছে। ঠাকুর সাধু সেবা করছে, তারপরে যে বিবাহ হয়েছিল, হ্যাঁ, আল্লাহাবুদের কাছ থেকে গয়না ধার করেছিল, সেই সব মানে বিভিন্ন। এই বছর এইগুলো দেখছেন, পরের বছর আবার এগুলো অন্য ছবি দেখতে পাবেন। এইখানে সবাই হয়তো দূর থেকে ভাববে যে এত গরমে কেন যাব, বাট গরম হোক, শীত হোক, বর্ষা হোক, যাই হোক, ঠাকুরের যত মায়ার জিনিস আছে তোমরা যদি সামনে থেকে কখনো না এসে শোনো বা ঘুরে যতক্ষণ না দেখবে, তোমাদের সত্যি বলছি ভালো লাগবে না, তোমাদের মন ব্যাকুল করতে বাধ্য হবেই, এটা আমরা বলছি। আর এইখানে সত্যি বলতে অনেক কিছু জড়িয়ে রয়েছে, অনেক কিছু। আমরা আমাদের ছোটবেলার যে কোনো জিনিস কিন্তু এখনও সামলিয়ে রাখি, তাহলে ঠাকুরের কেন রাখবো না? তারও কিন্তু এখানে সব কিছু সামলিয়ে রাখা রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি লাহাবাবুদের গোপেশ্বর শিব মন্দিরের সামনে। এই শিব মন্দিরের পিছনেও কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। কীরকম ইতিহাস? যখন রামকৃষ্ণদেব এখানে যখন দক্ষিণেশ্বরে পুজো করতে যেতেন, সেইখানে পুজো করতে গিয়ে কি হতো, দিন রাত উনি ওখানে কান্নাকাটি করতেন মায়ের সামনে। এবার সেই কান্নাকাটি শুনে গ্রামের মানুষরা তার মায়ের কাছে এসে বলেন যে আপনার ছেলে পাগল হয়ে গেছে। তখন তার মা চন্দ্রমণি দেবী এইখানে হত্যা দেন। এইখানে যখন হত্যা দেন তখন এইখানকার শিব ঠাকুর তাকে আদেশ করে বুড়ো শিব মন্দিরে যেতে, আর সেটা হচ্ছে মুকুন্দপুরে। তখন সেই বুড়ো শিব তার মাকে বলেন যে আপনার ছেলে পাগল হয়নি, উনি মাকে পাওয়ার জন্য এরকম করছে। তাই জন্য এইখানেই আমরা এসছি এখন ঘুরতে আর দেখতে। সত্যি বলতে এখানকার ইতিহাস, এখানকার সমস্ত কিছু গায়ে কাটা দিয়ে তোলে। সত্যি বলতে ইতিহাসটা খুব ভালো লাগছে। এখনও অবধি তোমাদের কাদের কাদের এই জায়গাগুলো ঘোরা হয়নি, তারা কিন্তু অবশ্যই জলদি চলে আসো এইসব জায়গাগুলো ঘুরতে। আর তোমাদের কীরকম লাগছে আমাদের এই ভিডিও কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে সকলকে শেয়ার করো, যারা বয়স্ক আছে বাড়ি থেকে বেরোতে পারছেন না তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো। এই মন্দিরের পিছনেই রয়েছে কিন্তু কামার পুকুর, আর এই কামার পুকুরকে নিয়েও কিন্তু একটা ইতিহাস রয়েছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। এখন আমরা কামার পুকুরের পাড়ে দাঁড়িয়ে রয়েছি। আমি বলেছিলাম যে কামার পুকুরের রহস্যটা শোনাবো। একটা সময় ছিল যেখানে এই কামার পুকুরের আশেপাশে সমস্ত কামারের ঘর ছিল, আর যত কামার ছিল সবাই কিন্তু এই পুকুরে এসেই স্নান করতো এবং নিজেদের যে কোনো জামা কাপড় ধোয়া হোক, যাই হোক, সমস্ত কাজ কিন্তু এই পুকুরেই করতো। তখন ওই জমিদার বংশের লাহাবাবু তাদের নামকরণে এই পুকুরটার নামকরণ করেছিল কামার পুকুর। এইবারে পুকুরের পাড়ে তো চলে এলাম, এরপর আমরা এমন একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, সেটা দেখলে তোমরাও চমকে যাবে। ভিডিওটা স্কিপ করো না। লাহা বংশের আরেকজনের সাথেই দেখা হলো এক্ষুনি। আজকে দেখা হলো আরও একজনের সাথে। তাহলে জেনে নাও এই খুদে কে হয়। ইনি হচ্ছেন লাহা বংশের কিন্তু একজন সদস্য। তোমার নাম? সোহম লাহা। তুমি ক বংশ চলছো? কত বংশ? 7 বংশ এখানে। লাহাবাড়ির 7 বংশ। কিরকম লাগছে যখন এই পুরনো ইতিহাসগুলো শুনছো, জানছো, কিরকম লাগছে? ভালোই লাগলো। ঠাকুরের এখানে জন্মস্থান, আমরা খুব গর্বিত। তুমি কি সবার কাছে কি বার্তা দিতে চাও? লাহাবাড়ির বংশধর হয়ে কি বার্তা পৌঁছতে চাও সবার কাছে? আসুন সবাই এখানে ঠাকুরের মন্দির দেখুন। অবশ্যই সবাই চলে আসো। এখনো কিন্তু তাই? বাহ, 2 লাইন হবে নাকি? ওমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান, ওমন গুরু ভজরে
অমন গুরু বজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়া উঠলে তুফান কে দিবে আসান, অমন গুরু ভজরে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি বলতে যেরকম মানে ইনি যে সত্যি ক্ষুদে হলেও যে জমিদার বংশের ইনি একজন বংশ, তার গলার গাম্ভীর্য শুনেই বোঝা যাচ্ছে। একটা জমিদার বাড়ির যে গাম্ভীর্যতা এখনো কিন্তু ধরে রেখেছে এই ক্ষুদে। অসাধারণ তার গলা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন আমরা দাঁড়িয়ে আছি ধনী মায়ের মন্দিরের সামনে। ধনী মা হলেন গদাইয়ের ভিক্ষামা। যখন গদাই ছোটবেলায় একটি উনুনের মধ্যে ঢুকে গেছিলেন, তখন কিন্তু এই ধনীমাই তাকে উদ্ধার করে কোলে তুলে নিয়েছিলেন। এবং পৈতের সময়ও যখন ভিক্ষামা খোঁজা হচ্ছিল গদাইয়ের জন্য, তখন ভিক্ষামা পাওয়া যাচ্ছিল না। তখন গদাই জেদ করেছিল, ছোট ওই বালক গদাই জেদ করেছিল যে তাতে কি হয়েছে, ধনীমা আছে তো, ধনীমাই হবে আমার ভিক্ষামা। আর তারপরেই এই ধনীমা তাকে ভিক্ষা দিলেন। তার ভিক্ষামা হয়েই তিনি সারা জীবন রয়ে গেলেন। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এখানে কয়েক হাজার মানুষকে কিন্তু বিনা পয়সায় খাওয়ানো হয়। অসাধারণ। আর এর আশেপাশে তিনটে বাড়িতে তিনটে পুরুষ রয়েছে। এখানে পরপর তিনজনের নাম লেখা রয়েছে: মাখনচন্দ্র কর্মকার, গোপীবল্লভ কর্মকার, সাধনচন্দ্র কর্মকার। এখানে কিন্তু এনারা হচ্ছেন বংশধরদের বাড়ি কিন্তু আশেপাশেই রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চিনু শাখারির বাড়ির সামনে। এবারে তোমরা ভাববে যে রামকৃষ্ণ দেবকে তো চিনি, মা সারদা মাকেও চিনি, তাহলে চিনু শাখারি কোথা থেকে এলো? চিনু শাখারি এলো, তাহলে বলে রাখি, রামকৃষ্ণ যখন ছোট ছিলেন, অর্থাৎ গদাই যখন ছোট ছিলেন, তখন কিন্তু এই বাড়িতেই কিন্তু খেলাধুলো করতে চলে আসতেন। এইবার যে চিনু শাখারি ছিলেন, তিনি আসলে কিন্তু একজন শাখারি ছিলেন। তিনি শাখারি বলতে শাখার কলা বিক্রি করতেন তিনি। তো তিনি তখন কি করেছিলেন, তিনি কিন্তু আসলে ওই বাচ্চা গদাইকে কিন্তু খুব ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। আর সেই সময় কি হয়, ওই গদাই ওনাকে একমাত্র বিষ্ণু রূপে দর্শন দিয়েছিলেন, স্বয়ং বিষ্ণু রূপে দর্শন দিয়েছিলেন। আর এটি দেখার পরই চিনু শাখারি আনন্দে প্রফুল্ল হয়ে ফুলের মালা গলায় পরিয়ে দেয় এবং কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদে তাকে খাওয়ায়। চলো এবারে ভিতরের দিকটা যাই। এইটা কিন্তু নতুনভাবে বানানো হয়েছে, এটা কিন্তু পাকা। তবে এই তুলসী মঞ্চটা কিন্তু যেরকম ছিল ঠিক সেরকমই আছে, শুধু নিচের দিকটা বাইরে থেকে ঠিক করা হয়েছে, বাকি যেরকম ছিল সেরকমই আছে। আর এই দিকে হচ্ছে একটা গেস্ট হাউস, আর এই দিকে ভিতর, এই দিকে হচ্ছে প্রেয়ার হল। সব জায়গা ঘুরে আবারও চলে এলাম সেই জায়গা, অর্থাৎ এটাই হলো গদাইয়ের বাড়ি। আমরা এবারে গদাইয়ের বাড়ির ভিতরে যাব। এখন বাজে 4টে, গেট খুলে দিয়েছে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভিতরের দিকে যাচ্ছে। এইবারে যারা সবাই ভিতরে যাচ্ছে, এখন ভাববে যে সবাই তাহলে কোথায় ছিল, রাস্তা তো খালি ছিল। সবাই ছিল সামনেই, কিন্তু এক জায়গা রেস্ট করার মতো রয়েছে এই সামনেই বাদিকে। আর এইখানে রেস্ট করতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। সকাল 11টায় বন্ধ হয়, সকাল 6টায় খোলে, 11টায় বন্ধ হয়, আবার 4টের সময় খোলে, 9টায় বন্ধ হয়। ততক্ষণ অবধি ভক্তবৃন্দরা কোথায় রেস্ট নেবে, এই কথা মাথায় রেখে রামকৃষ্ণ মঠ থেকে এই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে। এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে দেখি কি কি দেখাতে পারি। চলো।
সামনেই আম গাছ রয়েছে। আর জানো তো, এই আম গাছটাই সেই আম গাছ যেই আম গাছটা ঠাকুর নিজের হাতে পুঁতেছিলেন। এখনো কিন্তু আম গাছটা রয়েছে। আম গাছের পাশেই দুটো বাড়ি দেখা যাচ্ছে, টোটাল 3টে ঘর দেখা যাচ্ছে। মাটির ওপরে ছাউনি কিন্তু বিচুলি। প্রথম যেটি দেখা যাচ্ছে ওটি হলো ঠাকুরের বৈঠকখানা। দ্বিতীয় যে ঘরটি রয়েছে ওটি হচ্ছে তার দাদার ঘর। আর তার পাশে যে ছোট ঘরটি রয়েছে ওটি হলো ঠাকুরের সেই ঘর যেখানে ঠাকুর থাকতেন। আর এই পাশেই রয়েছে শিব মন্দির। এই মন্দিরের এটাই সেই শিব মন্দির। এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা যাব এই ঠাকুরেরই আদি বাড়ি, যেইখান থেকে ঠাকুরের বাবাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন না, তাকে মিথ্যে সাক্ষীর জন্য ডাকা হয়েছিল। তিনি মিথ্যে সাক্ষী দেননি, সেই কারণে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে তিনি কামারপুকুরে এসে বসবাস শুরু করেন। আমরা সেই আদি বাড়ি দেখতে যাব। চলো বেরোই। রাস্তায় যেতে যেতে চোখে পড়ে গেল দেড়ে গ্রাম অর্থাৎ দাঁড়িয়াপুর। এটা কিন্তু এই বোর্ডেই লেখা রয়েছে। চলো এবারে আমরা এই দিকেই যাই, অর্থাৎ দেড়ে গ্রামের দিকে, যেখানে ঠাকুরের রয়েছে আদি বাড়ি। আমরা কিন্তু চলে এসেছি রামকৃষ্ণ দেবের আদি বাড়িতে। চলো এবারে তোমাদেরকে দেখাই রামকৃষ্ণ দেবের আদি বাড়ি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দেড়ে গ্রামে বাবার আদি বাড়ির একদম সামনে। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা সম্ভব সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। ভিতরটা খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো, অসাধারণ লাগছে। চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখা যাক ভিডিও করতে পারি কি পারি না। তবে যেটুকু পারছি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমের একদম সামনে। এই পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গেস্ট হাউস, মানে ঠাকুরের যে আদি বাড়ি আছে সেই আদি বাড়িতেই কিন্তু তোমরাও থাকতে পারবে। এখানে কিন্তু গেস্ট হাউসের ব্যবস্থা করা আছে। পার হেড পার ডে 300 টাকা মাথা পিছু, 3 বেলা থাকা খাওয়া তোমরা পেয়ে যাবে সাথে। আর এছাড়াও তোমরা যখন আসবে বুক করবে তখন কিন্তু একটু আগে থেকে জানাতে হবে, অর্থাৎ 1 সপ্তাহ কি 10 দিন আগে থেকে জানাতে হবে। তবে যদি কোনো অনুষ্ঠান না থাকে তো, আর যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে প্রায় 1-2 মাস আগে থেকেই জানিয়ে রাখতে হবে। আচ্ছা, এখানের ফোন নাম্বার আছে 9933069036। নাম্বারটা বলার পরেও আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা যদি নোট করতে না পারো ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। চলো আস্তে আস্তে এখান থেকে বেরোই। বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে সারদা মায়ের কাছে, অর্থাৎ ঠাকুরের স্ত্রীর কাছে। চলো এখন আমরা যাচ্ছি জয়রামবাটি। ঠাকুরের আদি বাড়ি থেকে এই জয়রামবাটির দূরত্ব কিন্তু মাত্র 4 কিলোমিটার। তবে যদি এই ভিতরের রাস্তাটা জানো তো, আমরা একটা ভিতরের রাস্তা ধরেছি, এটা শর্টকাট একটা রাস্তা, এই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, শান্ত নিরিবিলি, কি দারুণ দেখো। এই রাস্তাটা ধরে বাঁ দিকে ঘুরে সোজা গেলে হচ্ছে জয়রামবাটি। পিচের রাস্তা ছাড়লে হবে না, পিচের রাস্তা ধরে একদম সোজাসুজি যেতে হবে। ডান দিক বাঁ দিকে অনেক পিচের রাস্তা পড়বে, কোনো দিকে না তাকিয়ে সোজা পিচের রাস্তা ধরে এসে বাঁ দিক নিয়ে এই রাস্তাটায় উঠে গেলেই সোজা গেলে পেয়ে যাবে জয়রামবাটি।
শেষ পর্যন্ত পৌঁছে গেলাম জয়রামবাটি। এখন আমরা দাঁড়িয়ে আছি জয়রামবাটি সারদা মায়ের যে জন্মভিটে যে বাড়ি আছে সেই বাড়ির সামনে। চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। সামনে কিন্তু অনেক দোকান রয়েছে, আশেপাশে প্রচুর দোকান রয়েছে, এখানে কিন্তু অনেক জিনিস কিনতে পাওয়া যাচ্ছে। কানের দুল থেকে শুরু করে সারদা মা এবং ঠাকুরের বিগ্রহ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। চলো এবারে আস্তে আস্তে ভিতরের দিকে যাই। এটি হচ্ছে মায়ের নতুন বাড়ি। চলো এবারে নতুন বাড়ির ভিতরের দিকে যাই। বাইরে কিন্তু জুতো খুলে অবশ্যই প্রবেশ করবে। আমাদের পিছনেই দেখা যাচ্ছে মায়ের মন্দির, আর মায়ের মন্দির থেকে বেরিয়ে একটু হেঁটে এসে, পায়ে হাঁটা পথ, একটু হেঁটে এসে বাঁদিকে এই রাস্তাটা পড়ছে। এই রাস্তাটা দিয়ে গেলে পেয়ে যাব সিংহবাহিনী মন্দির। চলো এবারে এই রাস্তা ধরে সোজা হেঁটে যাই। আর এখনো অবধি যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা বেশি দেরি না করে ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করতে একদম ভুলবে না। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যতটা সম্ভব হয় সবটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। এখন তোমরাই যদি সাপোর্ট না করো আমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাব নতুন নতুন ভ্রমণের গল্প আনতে। তাই বেশি দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। এখন আমি বসে আছি মা সিংহবাহিনী মন্দিরের একদম সিঁড়িতে। এই মন্দিরের পিছনেও কিন্তু একটা রহস্য এবং ইতিহাস লুকিয়ে রয়েছে, যেটা অনেকের অজানা। সেটা হলো মা সারদা যখন শরীর খারাপ হতো, অর্থাৎ যখন তিনি অসুস্থ হয়ে যেতেন, সেই সময় তার ডাক্তার ছিল না যে রোগ ব্যাধি সারাবে। সেই কারণে মা এই মন্দিরে শরীর খারাপ হলেই ধরতে দিয়ে পড়ে থাকতেন। এবং এইখানে মাটি, ঠাকুরের যে মাটি, সেই মাটিটা উনি খেতেন। মাটিটা দেখাবো। এইখানে একটি মাটি রয়েছে আর ওই পাশে আরও একটি মাটি রয়েছে। এই মাটি উনি খেতেন, খাওয়ার পরেই কিন্তু উনি সুস্থ হয়ে যেতেন। এখনো অবধি এই নিয়ম এবং রীতিটা কিন্তু প্রচলন রয়েছে। লক্ষ লক্ষ মানুষ যখন এই মন্দিরে দর্শন করতে আসেন তখন কিন্তু বিশ্বাসের সঙ্গে এই মাটি সংগ্রহ করে তাদের সাথে তাদের বাড়িতে নিয়ে যান। চলুন এবার আস্তে আস্তে এখান থেকে বেরোই। এদিকে এদিকে রাস্তা আমি ভুলে গেছিলাম। তোমরা সবাই সাক্ষী। রাস্তাটা কিন্তু খুব সরু, খুব সুন্দর। তোমরাও কিন্তু এর মতো গুলিয়ে ফেলবে না। রাস্তাটা নিচে দেখবে পিচের রাস্তাটা ধরেই কিন্তু বেরোবে। এটা পিচের রাস্তা নয়, ঠিক নয়, এটা হচ্ছে ঢালাই রাস্তা বলে, ঢালাই রাস্তা। চলো এখান থেকে বেরোই। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি খুব খুব ভালো লাগলো। একটু অন্যরকম জায়গা, খুব ভালো লাগলো। তোমাদের আজকের ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে একদম জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। এটাই হচ্ছে সারদা মায়ের স্নানের ঘাট। আকাশটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে? আকাশটা দেখো, বৃষ্টি যখন তখন নামতে পারে। কেমন লাগলো আজকের আমাদের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে দিও। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে আবার পরে নতুন আরেকটি ভ্রমণের গল্পে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ঝড় উঠে গেছে, এবার আমাদের বেরোতে হবে। অনেকটা দূর যাত্রা, দুর্গাপুর। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস
দুর্গাপুর।